প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রক্ত স্বল্পতাজনিত পায়ে ব্যথা। চমকপ্রদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এস.এম.জি. সাকলায়েন 1979 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর কার্ডিওভাস্কুলার সার্জারি বিষয়ে MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় ভাস্কুলার বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এই যে একটি বিষয় যেটিকে বলছি আমরা রক্ত স্বল্পতাজনিত পায়ে ব্যথা, আমরা পায়ে ব্যথার কথা জানি, এই রক্ত স্বল্পতাজনিত পায়ে ব্যথাটা আসলে কি? দেখুন, আপনার আসলে এই বিষয়টির মধ্যেই কিন্তু একটু উত্তর রয়ে গেছে। সেটি হচ্ছে যে পায়ে ব্যথা অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে রক্ত স্বল্পতাজনিত কারণ। এছাড়াও নিউরোলজিক্যাল কারণ থাকে, মাংসপেশির কারণে, হাড়ের কারণে এবং যে জয়েন্টগুলো আছে সেগুলোর কারণে কিন্তু ব্যথা হতে পারে। তো যেহেতু আমি ভাস্কুলার সার্জন, আমার ইন্টারেস্ট হচ্ছে রক্তনালীর দিকে বা ভাস্কুলারের দিকে। রক্ত স্বল্পতাজনিত কারণে কিন্তু পায়ে ব্যথা হতে পারে এবং এটি একটি তীব্র ব্যথা হতে পারে কখনো, অথবা কখনো দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে, রোগী হয়তো বা ব্যথার ওষুধ খাচ্ছে, একটা সময় দেখা গেল যে তার পায়ের যে রক্তনালী সেটিতে ব্লক আছে এবং সেটি সে জানতো না। কখনো কখনো সেটি চিকিৎসা করা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু চিকিৎসারও করারও সুযোগ থাকে না এবং তার পাটি কিন্তু কেটে ফেলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আচ্ছা, অত দূর পর্যন্ত চলে যেতে পারে, অবস্থা জটিল হতে পারে এতখানি। কারণ তো কিছুটা আপনি বলেই দিলেন, আরো কোনো কি কারণ আছে এই জাতীয় পায়ে ব্যথার? দেখুন, হার্টে যেরকম ব্লক হয়, আমাদের রক্তনালীগুলো কিন্তু একই কারণে ব্লক হতে পারে। সেটি হচ্ছে আমরা যেমন জানি যে হার্টে আর্টারিতেও ব্লক হচ্ছে, একই রকম হার্ট অ্যাটাক হয়। জি, একই কারণে পায়ের রক্তনালীতে ব্লক হয়ে পায়ে অ্যাটাক হতে পারে। পায়েও অ্যাটাক হয়? জি, পায়ে অ্যাটাক হতে পারে। সেটি যদি হাতে হয় আমরা সেটিকে হাতে অ্যাটাক বলতে পারি। সোজা কথা হচ্ছে যে রক্তনালীর বন্ধের কারণগুলোর মধ্যে আসলে আমাদের দেশে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি হতে পারে যে যেমন যারা চর্বি জাতীয় খাবার বেশি খাচ্ছে বা যাদের রক্তে চর্বির পরিমাণটা বেশি, তাদের সেখানে চর্বি পড়ে জমে জমে অনেকটা চরের মতো পড়ে কিন্তু রক্তনালীটা আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। এছাড়াও অনেকগুলো কারণ থাকে, কারো হার্টে প্রবলেম আছে বা হার্টে একটা কৃত্রিম ভালভ লাগানো আছে, তিনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন না, সেখান থেকে কোনো একটি রক্তের দলা ছুটে গিয়ে কিন্তু পাটাকে ব্লক করে দিতে পারে। এছাড়াও যদি পায়ের রক্তনালীতে কখনো আঘাত লাগে, পায়ের রক্তনালীতে ইনফেকশন হতে পারে। বার্জাস ডিজিজ নামে একটি রোগ আছে, সেখানে কিন্তু পায়ে এরকম একইভাবে ব্লক হয়। যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রে হয়। তবে সাধারণত দেখা গেছে যে যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রে এই ধরনের ব্লক হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। আচ্ছা, উপসর্গ বা লক্ষণগুলো ঠিক কিভাবে দেখা দেয়? প্রথমে এটিকে দুভাবে আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তার পায়ে ব্যথা হচ্ছে, যেটিকে আমরা অ্যাটাক বলছি না। সেক্ষেত্রে দেখা যায় যে সে হাঁটতে যাওয়ার পথে দেখা গেল যে কিছু দূর হাঁটার পরে তার পায়ের যে মাংসপেশিটা সেখানে ব্যথা হচ্ছে। সে একটু বসে রেস্ট নিলে বা একটু ম্যাসাজ করে দিলে সে বলে যে রোগীর ভাষাটা থাকে যে আমার পায়ে খিল ধরার মতো ব্যথা হয়, এবং দেখা যায় যে সে বসে যখন রেস্ট নেয় তখন ব্যথাটা চলে যায়। একটা পর্যায়ে কিন্তু সে অল্প হাঁটাতেই তার ব্যথা হয় এবং যখন তীব্রতা আরো বাড়তে থাকে বা চিকিৎসা যদি এই ক্ষেত্রে না নেয়, তখন কিন্তু যখন সে বসে থাকছে, আমরা রেস্টিং পেইন বলি, বসে থাকার সময় তার ব্যথা হতে পারে এবং একটা পর্যায়ে কিন্তু তার পায়ে বুড়া আঙ্গুলগুলোতে বা পায়ের তলানিতে বা যেখানে বন্ধ হয়ে গেছে তার নিচে ঘা পর্যন্ত চলে আসতে পারে। এছাড়াও কিছু পরিবর্তন আসে, ওই পায়ের লোমটা দেখা যায় লোমগুলো পড়ে গেছে, পায়ে একটু কালচে ভাব চলে আসতে পারে। তাহলে আপনাদের কাছে কখন আসলে আসা উচিত বলে মনে করেন? যখন পায়ে ব্যথা শুরু হবে তখনই? বা আপনি যেহেতু বলছিলেন যে আপনি একজন ভাস্কুলার সার্জন, ওখানেই যে যেতে হবে সেটি বা কখন বুঝবে রোগী যে এই জায়গায় যেতে হবে? এই জায়গাটাতেই আসলে আমাদের একটু ইন্টারেস্ট একটা দেখানো দরকার। সেটি হচ্ছে যে হঠাৎ করে যদি কারো পা ব্যথা হয়, সে কিন্তু প্রথমে ব্যথানাশক ঔষধ খায়। এমনকি দেখা গেছে যে সে এক্সরে করছে, MRI করছে, করে টোরে যে তার পাটা যখন কালো হওয়া শুরু হয়ে যায় ঠিক তখন আমাদের কাছে আসে, তখন কিন্তু কিছু করার থাকে না। তবে হ্যাঁ, তারা যদি ওই যে যখন কিছু দূর হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে, রেস্ট নিলে ভালো লাগছে বা একটু ম্যাসাজ করে দিলে সে ভালো লাগছে, ওই অবস্থা তাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার মনে হয় এই রক্তনালীতে ব্লক থাকতে পারে। সিম্পলি কিছু না, একজন চিকিৎসকের কাছে গেলে সে যদি তার রক্তনালীতে হাত দিয়ে দেখে যে পালসটা ঠিকমতো আছে কিনা, সে কিন্তু বুঝতে পারে যে এটা পালসের মধ্যে একটা ভাষা রয়ে গেছে, যে তার পালসটা ঠিকমতো যাচ্ছে না। এবং তখন ওই চিকিৎসকের উপর কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায় যে কোথায় যেতে হবে, আসলে তার রোগীটাকে রেফার যেতে হবে। এবং আমরা ব্যথাটা আসলে কি, ব্যথাটা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের কান্না, তার অঙ্গটা ঠিকমতো রক্ত পাচ্ছে না পাওয়াটাকেই ব্যথা হিসেবে সে প্রকাশ করছে। এবং এই সময়টা যদি একজন ভাস্কুলার সার্জনের কাছে সে আসে, কিছু যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়,
তাহলে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে আসল কারণটি আমরা কিন্তু জানতে পারি যে তার এই কারণে ব্যথা হচ্ছে, সেভাবে চিকিৎসা দিয়ে থাকেন। আপনারা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন বিষয়টি বা কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করেন? পরীক্ষা যেটা হয় যে শুরুতে একটু আমি টাচ দিলাম যে তার যদি আমরা একটু পরীক্ষা করে পালসটা দেখে আমরা বুঝে ফেলি যে পালসটার গতিটা কেমন, এটার ভলিউমটা কেমন, অল্প না বেশি, তখন একটা ভাষা সেখানে আমরা পেয়ে যাই। এরপরে তো কিছু সাহায্য নিতে হয়, যেমন আমরা কম্পিউটারে ডপলার পরীক্ষা বলি, যেটাকে ডুপ্লেক্স পরীক্ষাও নামে বলা হয়। এটি একটি হচ্ছে যে আমরা আল্ট্রাসাউন্ড যেরকম করি পেটের, এটি হচ্ছে পায়ের রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম। সেখানে করলে আমরা অনেকটাই ক্লু পেয়ে যাই। একদম শিওরেস্ট যদি আপনি বলেন আরো কিছু পদ্ধতি আছে, যেমন এনজিওগ্রাম। এটা কনভেনশনাল হতে পারে, এটা সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রামও হতে পারে। হার্টের এনজিওগ্রাম যেমন হচ্ছে হার্টের আর্টারিতে, সেখানে একই ভাবে এটি হচ্ছে। এনজিও মানে আসলে হচ্ছে যে রক্তনালী, তাই না? আর গ্রাম মানে তো দর্শন। আমরা যদি বলি যে ক্যামেরার ভিতরে রক্তনালীর ভিতরে ক্যামেরা ঢুকিয়ে রক্তনালীটা আসলে যেখানেই থাকুক না কেন এই পদ্ধতিটা যেহেতু অবলম্বন করা হচ্ছে সেহেতু এটি এবং হাতের পায়ের দুই জায়গায় এনজিওগ্রাম একই ভাবে হচ্ছে। আচ্ছা। তো তারপরে আপনারা নিশ্চিত হওয়ার পরে আপনাদের কি ধরনের পরামর্শ বা কি সিদ্ধান্ত থাকে ওই সময়টা? এটি হচ্ছে যে নির্ভর করে যে এনজিওগ্রামের রিপোর্টের উপর ভিত্তি করে বা আমরা ডুপ্লেক্স পরীক্ষাটা করে তার উপর ভিত্তি করে আমরা নির্ধারণ করি। প্রথমে আমরা তাকে বলি যে তার আমরা কিছু কারণ তো থাকে, যেমন সে ধূমপান করলে আমরা তাকে বলি ধূমপান থেকে দূরে থাকতে। তাকে আমরা যদি বলি চর্বি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবেন। এছাড়া যেমন যাদের বংশগত কারণে রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে তাদেরকে সেভাবে চর্বি কমানোর ওষুধ দিয়ে থাকি। রক্তনালী যদি চিকন হয়ে থাকে আমরা সেটা প্রসারিত করারও কিছু ওষুধ বাজারে আছে। কিন্তু যদি ব্লক একেবারে নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ তার যেটা ব্লক আছে এটি ওষুধে ঠিক হবে না, সেই ক্ষেত্রে চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন যদি দেখা যায় যে এই ব্লকটা খুব সামান্য একটা অংশে আছে এবং এটি রোগীর সামর্থ্য আছে যে একটা রিং বসাতে, যেটিকে সাধারণ মানুষ রিং বলে, আসলে আমরা স্ট্যান্টিং বলি, আমরা তখন কিন্তু সিম্পলি এনজিওগ্রামের সময় আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দিলেই কিন্তু তার রক্তনালী সুন্দর চালু হয়ে গেল। হার্টে যেরকম আসলে হার্টের অ্যাটাক বা হার্টের এনজিওগ্রাম, হার্টের যে চিকিৎসাগুলো আমরা দেখছি তার সাথে কিন্তু অনেকটাই একই রকম। একটা লোকের ওখানেও আর্টারিতে সমস্যা, এখানেও আর্টারিতে সমস্যা। হ্যাঁ, একটা রোগের যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা পায়ে অ্যাটাক এগুলো আসলে আলাদা কিছু না। রক্তনালী যদি ব্রেইনের সেটা ব্লক হয় সেখানে স্ট্রোক হবে, যদি বুকের হার্টের মধ্যে হয় হার্ট অ্যাটাক হবে, পায়ে যদি হয়, হ্যাঁ বিষয়টা কিন্তু আসলে একই। চিকিৎসার ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি। তো অনেকে অবাক হয়ে যায় যে রিং তো হার্টে পরানো হয়, ওয়েস্টার্ন হার্টে পরানো হয়, পায়ে কিভাবে সম্ভব? পায়েও আছে এবং পায়ের রিংগুলো বাংলাদেশে একেবারে অ্যাভেলেবল, দামও প্রায় হার্টের রিং যেরকম দামি তার থেকে কিছু কিছু ক্ষেত্রে বরং কম দাম। এবং রিং বসিয়ে দিলে কিন্তু যেমন কাটাছেড়ার বিষয়টা নেই, অপারেশন লাগছে না, সে কিন্তু পরবর্তী যদি নিয়ম কানুন মেনে চলে ধরে নেওয়া যায় যে সে ভালোভাবে থাকবে। কথা থাকে যদি রিংয়ে তার সামর্থ্য না থাকে অথবা স্ট্যান্ড করার মতো অবস্থা না থাকে তখন কিন্তু আমরা অপারেশন করে দেই। এবং হার্টে যেরকম আপনি বাইপাসের কথা শুনেছেন আমরা পায়েও তার বাইপাস করে দেই। বাইপাসের ক্ষেত্রে আবার ইন্টারেস্টিং হলো যে আপনি কৃত্রিম রক্তনালী ব্যবহার করে বাইপাস করতে পারেন অথবা তার নিজের যে রক্তনালীটা আছে সেটি ব্যবহার করে কিন্তু আপনি এক্স্যাক্টলি হার্টে যেভাবে হচ্ছে একদম সেম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে নতুন একটি বিষয় আর কি আমাদের দর্শকদের জন্য, অবশ্যই নতুন বিষয়, তবে রোগটা কিন্তু পুরাতন। আপনি আপনার গ্রামে যাবেন দেখবেন যে সে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সে জানেও না যে তার আসলে কি হয়েছিল। একটা সময় কিন্তু এই যে বার্জার ডিজিজ বা পায়ে ব্লক থাকলে যদি দেখা যেত যে নিচের দিকে কোনো গ্যাংগ্রিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, আলসার হয়ে গেছে, তখন হ্যাঁ দেখা যেত কোন পর্যন্ত রক্তনালী নাই, কোন পর্যন্ত কালো, ওই পর্যন্ত পাটাকে কেটে ফেলা হতো। কিন্তু এখন আর কিন্তু সেটি দরকার হচ্ছে না। এটি খুব দ্রুতই সাবজেক্টটি ডেভেলপ করেছে এবং এই রুগীরা কিন্তু এখন আগে যেরকম পা কাটতে হতো, হাত কাটতে হতো, এই পর্যায়টা থেকে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে এনেছি। এখন এই বাইপাস করে দিয়ে বা স্ট্যান্ডিং করে দিয়ে ইভেন যাদের বাইপাস করা যাবে না, রিং বসানো যাবে না, তাদের ক্ষেত্রেও অনেক ভালো ভালো চিকিৎসা আছে এবং বাংলাদেশই হচ্ছে, যেমন স্টেম সেল থেরাপি আমরা বাংলাদেশে দিচ্ছি, প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপি দিচ্ছি। এগুলো দিলেই কিন্তু দেখা যায় যে তার পায়ের যে রক্তের প্রবাহ সেটি কিন্তু বেড়ে যায়। ইভেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের আমরা ডায়াবেটিক ফুড বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে তার যে পায়ের রক্তনালী যে প্রবাহ সেটি কিন্তু আমরা ভালোভাবে রাখছি। কোথায় গেলে এই সুবিধাটা পাবে এইটুকু একটু জানতে চাচ্ছি আমাদের সাধারণ দর্শকদের পক্ষ থেকে, যে আসলে কোথায় গেলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে এই সুবিধাগুলো পাবে? এক কথায় যদি বলি ভাস্কুলার সার্জন। ভাস্কুলার সার্জন হচ্ছে রক্তনালী তারা বিশেষজ্ঞ চিকিৎসক, ভেসেল থেকে ভাস্কুলার এবং রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে স্বতন্ত্র একটি ভাস্কুলার ডিপার্টমেন্ট আছে। আমাদের একদম বাংলাদেশের সিনিয়র একজন ভাস্কুলার সার্জন প্রফেসর মাহবুবুর রহমান, ওনার তত্ত্বাবধানে ডিপার্টমেন্টটি পরিচালিত হয়। এছাড়াও জাতীয় হৃদরোগ হাসপাতালে ভাস্কুলার আলাদা একটি ডিপার্টমেন্ট আছে।
দুঃখের বিষয় হচ্ছে যে সরকারি পর্যায়ে মাত্র এই দুটি জায়গা, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রচুর সংখ্যক লোক এই ধরনের সমস্যায় ভুগছেন। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আমরা হ্যাঁ, বেসরকারি পর্যায়ে খুব সামান্যই হয়তো বা এই ধরনের রোগীদেরকে আমরা চিকিৎসা দেওয়ার সুযোগ পেয়ে থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আমাদের। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে একই সঙ্গে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রক্ত স্বল্পতাজনিত পায়ের ব্যথা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে তথ্যগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে দেখাবো আমরা হ্যান্ডসের লাস্ট মুভমেন্ট। লাস্ট মুভমেন্টের মাধ্যমে আমরা যেটা মানে ফিনিশিং করবো, এটা মোর অফ এ, যদি অনেকে এক্সারসাইজ দুইটাকে মনে করে মানে শেপিং মুভমেন্ট, কিন্তু যেহেতু এটা আমরা রেগুলার করছি এই জন্য এই এক্সারসাইজটাকে আমরা ম্যাচ বিল্ডিং এক্সারসাইজ হিসেবে ধরেছি। রিজন ইজ, যদি আমরা ম্যাচ বিল্ডিংয়ের যে মেন মুভমেন্টটা সেটা যদি 14 ডেজ পর্যন্ত করি, যেহেতু এটা অনেক ম্যাসিভ ওয়েট নিয়ে মানে করা যায়, তাহলে আপনার জয়েন্টসগুলোতে প্রেশার পড়বে। এই জন্য আমরা শেপিং মুভমেন্টটাকেই আমরা কীভাবে ম্যাচ বিল্ডিংয়ে কাজে লাগানো যায় ওই থিওরিটাকে আমরা করে ইমপ্লিমেন্ট করে এক্সারসাইজটাকে লাস্টে আমরা ইনভলভ করেছি। এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সারসাইজটা সে করছে। ওকে, রেডি? একটু সাইড। এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান আর্ম ডাম্বল ফ্রেঞ্চ প্রেস। এটা মোর ফোকাস করবে হচ্ছে আপনার আউটার ট্রাইসেপে। তবে এটা ভেরিয়েশন করা যায়, এটা একভাবে করা যায়, আবার অনেক সময় দেখা যায় যে স্ট্রেট করে করছে। ওকে, দ্যার আর টু ভ্যারিয়েশনস। আপনার সুবিধা মতো আপনি খেয়াল করবেন যে কোন জায়গায় কোন এক্সারসাইজের মাধ্যমে করলে আপনি ট্রাইসেপে পড়ে, কারণ এক একজনের বডি মেকানিক্স এক এক রকম। শুধু একদম ফিক্সড বেসিক দিয়ে কিন্তু আমরা জিনিসটা করতে পারবো না, এই জন্য একটা হাত ঘুরিয়ে দেখবেন যে কোনটাতে আপনি ফোকাস করছে। ওকে, নাও ফ্রম দেয়ার স্টার্ট দ্য কনসেন্ট্রেশন কার্ভ। ওকে, কনসেন্ট্রেশন কার্ভ মেজরিটি লোকজন মনে করে যে এটা হচ্ছে শেপিং মুভমেন্ট, কিন্তু নো, দিস ইজ মোর অফ এ ম্যাচ বিল্ডিং। এই জন্য এক্সারসাইজে আপনি যত বেশি ওয়েট নিতে পারবেন তত কিন্তু আপনার ডেভেলপমেন্টটা হবে। যদি আপনি কম ওয়েটে করেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। দেখা যাবে যখন করছেন তখন দেখা যাবে যে পাম্প হচ্ছে, কিন্তু যখন ছেড়ে দেবেন 2-3 ঘন্টা পরে মাসলটা লুজ হয়ে যাবে। এই জন্য সবসময় ট্রাই করবেন যে কনসেন্ট্রেশন কার্ভ রিপিটেশন যদি কমও হয় কোনো নেই, সমস্যা নেই, কিন্তু মানে ওয়েটটা যাতে বেশি থাকে। ওকে, স্টপ। সেমভাবে অল্টারনেটিভলি অন্য হাতেও সেম মুভমেন্টটা আপনি করবেন। তো আমরা কী করলাম, পরপর 3টা মুভমেন্ট আমরা দেখালাম হাতের জন্য, ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা ফোকাস করে। তো এখন আমরা স্প্লিট আউট করছি যে প্রথম দিকে আমরা যে এক্সারসাইজগুলো দেখালাম, যে আমরা 8টা মুভমেন্ট দেখালাম, যে প্রথম আমরা ফোকাস করেছিলাম লেগস, এরপরে আমরা ফোকাস করলাম চেস্ট অ্যান্ড ল্যাটস, এরপরে ফোকাস করলাম শোল্ডার, দেন ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ, মানে টোটাল আর্মস। এখন যে জিনিসটা আমি যেটা মানে কনক্লুড করবো এইভাবে, যে সবার কিন্তু একইভাবে উইকনেস থাকে না। যদি কারো দেখা যায় যে লেগসে উইকনেসটা থাকে, তাহলে তারা এই প্রিন্সিপালসটাকে ফলো করে তারা উইকনেসটাকে তারা ঠিক করবে। যদি দেখা যাচ্ছে কারো চেস্টে অথবা ল্যাটসে আছে, তারা এইটা যে প্রিন্সিপালটা বললাম সেটা কী করবে, তার মানে কি আলাদাভাবে ফোকাস করে নেবে যে 14 ডে অন 7 ডে অফ, দেন রেগুলার প্রোগ্রাম। তাহলে দেখা যাবে যে বডি পার্টটা ল্যাগিং ছিল, ওই বডি পার্টটা খুব তাড়াতাড়ি প্রায় 1 মাসের ভিতরে এটাকে ডেভেলপ করে নিয়ে আসা যায়। এখন যদি কেউ মনে করে একদমই নভিস, বিগিনার, অথবা অনেকদিন গ্যাপ ছিল, এটা একজন অ্যাডভান্স যে করতে মানে জিম গ্রোন, সে যদি মনে করে যে অনেকদিন পরে এক্সারসাইজটা শুরু করলাম, খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চায়, তাহলে টোটাল বডি ওয়ার্কআউট যেটা বলি, যে এই 8টা এক্সারসাইজ টোটাল বডি ওয়ার্কআউট, এটাকে ইনক্লুড করে 14 ডে রেগুলার, নো স্টপেজ ইন বিটুইন, 14 ডেজ করার পরে জাস্ট অ্যাট এ স্ট্রেচ 7 ডে গ্যাপ, দেন স্টার্ট দ্য রেগুলার প্রোগ্রাম। তখন দেখবেন যে উইদিন দিস থিং, উইদিন জাস্ট 21 ডেজ ইউ উইল সি ম্যাসিভ ডেভেলপমেন্ট। দর্শক, টমেটো অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার। টমেটোর বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে।
যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: থাইরয়েড হরমোন, আমরা যে প্রতিদিন যে আয়োডিন খাই এখান থেকেই এই আয়োডিন বিভিন্ন স্টেপের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন তৈরি করে এবং স্টোর করে রাখে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।